প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়ব মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভোট আদায় করে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পেছনে, সরকারের ভেতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন। জুলাই অগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। গত বছর গণ-অভ্যুত্থান না হলে অন্য কোনো মাসে বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হতো বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস। তিনি বলেন, যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। ২০২৩ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশে বিএনপি ঘোষণা দিতে পারলে সেদিনই সরকারের পতন হয়ে যেত উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল, চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেদিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না। তবে পুলিশের গুলি ও কাঁদানে গ্যাসের কারণে সেটি সম্ভব হয়নি বলে দাবি করেন বিএনপির এই নেতা। জুলাই সনদসহ অনেক কিছুতে বিএনপি ছাড় দিয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কালকে একজন বলছেন যে যদি এইটা না হয়, যদি ওইটা না হয়, তাহলে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনব না, আমরাও তাই বলছি। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। মির্জা আব্বাস বলেন, আমি আসার সময় সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গিয়েছে যেই পথে, তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপত্র হয়ে আপনার কথাগুলো বলছেন। আপনাদের বয়স, আপনাদের যে মেধা, আপনাদের অভিজ্ঞতাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদল সভাপতি আব্দুল মোনায়েমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ যুবদলের নেতা, কর্মী ও সমর্থকদের পরিবারের সদস্যদের মধ্যে ৪ জন, ২০১৫ সালের গুমের শিকার একজন আইনজীবী এবং যুবদলের রাজনীতি করেন এমন একজন চিকিৎসক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, AZM জাহিদ হোসেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন যুবদল বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এর আগে বেলা ৩:৩০টায় যুবদল সভাপতির সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত যুবদলের নেতা, কর্মী ও সমর্থকদের তথ্য তুলে ধরা হয়। পরে একটি থিম সং পরিবেশনের পাশাপাশি যুবদলের আয়োজনে সম্প্রতি ঢাকার ৬টি স্থানে অঙ্কিত গ্রাফিটির ভিজুয়াল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দাবি করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে যুবদলের ৭৮ জন নেতা, কর্মী ও সমর্থক শহীদ হয়েছেন। আজ তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদান তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদেরও হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে দেশের মানুষ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন যাচ্ছে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন যাচ্ছে। এই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের চেষ্টা করছি। সোমবার ৪ আগস্ট রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রাঙ্গণে জুলাই অগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে জুলাই গণ
অভ্যুত্থানে যুবদলের নিহত ৭৮ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহযোগিতা দেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি চায় না, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। সেই আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের চেষ্টা করছি। আগামী দিনের নীতি, জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, এটিই হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা, মানুষের বাকস্বাধীনতাকে যেমন নিশ্চিত করা, একই সঙ্গে দেশের প্রত্যেকটি মানুষ যার যা যোগ্যতা সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে। কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমে তৈরি করছি। হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগের পরিকল্পনা করেছি আমরা। এই হেলথ কেয়ার নিয়োগের ৮০% হবে যুব সমাজের মধ্য থেকে নারী সদস্য। তারা একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটাবে, অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবায় তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সঙ্গে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণের রায় বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব। নেতাকর্মীদের এই পরিকল্পনাগুলো দেশের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন বিষয় বিবেচনা পরিচালনা করে দেখেছি, আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা যে কোনো মূল্যে সমগ্র দেশে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। মানুষকে রক্ষায় এই খাল খনন কর্মসূচি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অন্যদিকে ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে সরকার। রাশেদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান বলেছেন, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার গণ অভ্যুত্থান অংশীজনদের সাথে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা। সোমবার ৪ আগস্ট এক ফেসবুক পোস্টে এই দাবি করেন মোহাম্মদ রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়নি সরকার। হয়তো রাতের মধ্যে দিবে, কারণ দাওয়াত দিবে কি দিবে না এ নিয়ে সরকার কনফিউশনে আছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আজকে মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন ১-১১ পদচ্ছনি শোনা যাচ্ছে, নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে। রাশেদ আরও লেখেন, এদিকে ঐক্যমত কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বললেন, হয়তো তার পদত্যাগের জন্য এনসিপি কঠোর আন্দোলন করতে যাচ্ছে। অন্য কেউ বলা আর ঐক্যমত কমিশনের একজন সদস্য বলা এক কথা নয়। তার বক্তব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশের সকল মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল। হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ড মোহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জোরালো হবে। উল্লেখ করে রাশিদ খান লেখেন, অথবা জনাব মোহাম্মদ আলমের বক্তব্য অনুযায়ী তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে। তৃতীয় পক্ষের সহযোগিতায় আবার আওয়ামী লীগ ফিরে এসে আগের রূপ ধারণ করবে। এতে আরও রক্ত, আরও প্রাণ ঝরবে। সবশেষ জানিয়ে দেব, রাষ্ট্রীয় সংকটময় পরিস্থিতিতে ড ইউনূসের নেতৃত্ব আন্তর্জাতিক সমর্থন পেয়েছিল। রাষ্ট্রীয় সংকটময় পরিস্থিতিতে অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন পেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ড ইউনূসের জনকল্যাণমুখী অবস্থান আমাদের ভবিষ্যতের পথ দেখায়। সোমবার ৪ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এইসব কথা বলেন। শফিকুল আলম জানান, কোনো সময় রাজনৈতিক হিসাবের চেয়ে স্পষ্টতা ও সাহস বেশি জরুরি হয়ে পড়ে। ২০২৪ সালের জুলাই মাস ছিল তেমনই এক সময়। হাসিনা সরকারের হাতে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের বহু তরুণের প্রাণহানি ঘটেছিল। এই অন্ধকার সময়ে অধ্যাপক ইউনূস সেই নৈতিক বল ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে সামনে আসেন, যা ওই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন ছিল। তিনি বলেন, ২১ জুলাই সহিংসতা যখন চূড়ান্ত রূপ নেয় তখন ড ইউনূস জাতিসংঘ ও বিশ্ব নেতাদের উদ্দেশ্যে একটি বৈশ্বিক আবেদন জানান।
তিনি এটিকে দেশজুড়ে হত্যাযোগ্য হিসেবে আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানান ও আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক মতামত বদলে দেয়, হাসিনাকে একঘরে করে তোলে ও শান্তিপূর্ণ রূপান্তরের পথ তৈরি করে। প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনুস রাজনীতিবিদ হিসেবে নয়, বরং একজন নাগরিক হিসেবে কথা বলেন। তিনি আন্দোলনকারীদের অভিনন্দন জানান, তাদের জয়কে দ্বিতীয় বিজয় দিবস বলেন এবং প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশ পুনর্গঠনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। এই নেতৃত্ব কোনো একদিনে তৈরি হয়নি বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই অধ্যাপক ইউনুস হাসিনার শাসনের ফ্যাসিবাদীর বিরোধিতা করে আসছিলেন। তিনি হাসিনার শাসনকে ফ্যাসিবাদ বলেছিলেন, ভুয়া নির্বাচনের নিন্দা করেছিলেন, বিচার বিভাগ, প্রশাসন ও সংবিধানের সংস্কারের দাবি জানিয়েছিলেন। এসবের কারণে তাকে ভোগ করতে হয়েছে জনসম্মুখে অপমান, মামলা, ভ্রমণ নিষেধাজ্ঞা, এমনকি ২০২৪ সালের শুরুতে জেলদণ্ড। পরে জামিনে মুক্ত হন তিনি। আন্দোলনের সময় জনগণ এমন একজন রূপান্তরকারী নেতৃত্ব খুঁজেছিলেন, যিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে এবং তাদের আকাঙ্ক্ষিত মূল্যবোধ ধারণ করেন। সেই আস্থায় তারা ইউনুসকে বেছে নেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তিনি ক্ষমতা চাননি, বরং মানুষ তার উপর আস্থা রেখেছিল। তিনি বলেন, ওই সময় বিএনপির প্রাক্তন নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ সহ অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন এবং নির্যাতিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের জুলাইয়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে কণ্ঠস্বর দরকার ছিল, তখন মেজর হাফিজের কণ্ঠ সবচেয়ে জোরালো বা কার্যকর ছিল না। শফিকুল আলম বলেন, এই পার্থক্যটা কারো অবদান বা ভোগান্তিকে খাটো করতে নয়, বরং কেন ড. ইউনুস জাতীয় আন্দোলনের মুখ হয়ে উঠছিলেন তা বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ।